আমরা इस देश থেকে কাউকে বলবো না যে তোমরা চলে যাও, पলাই যাও। यार हमको भी तो राज करना है किसी के ऊपर। हम थोड़ी बोले कि तुम चले जाओ, तुम भी जा रहो, तुम भी मिलजुल के रहो, क्योंकि हम संविधान को मानते हैं। क्योंकि संविधान जो समता, स्वतंत्रता, न्याय और बंधुता एर माध्यमे जो संविधान निर्माण হয়েছে, আমরা সেই সংবিধানকে মানি। বাবা সাহেবের যে ইতিহাস, সবচেয়ে বড় ঘোটালা হয়েছে ইতিহাস ঘোটালা, যার জন্য আমাদের মহাপুরুষদের ইতিহাস জানি না আমরা, স্কুলে পড়াই হয় না। শুধু কেন কি আন্দোলন করছিল? সবচেয়ে প্রথমে আন্দোলন করছিল 1855-56-তে। তো যখন দিদি আর দাদা যখন স্টেজে উঠে 30শে জুন আসে, তখন ওরা খুব হুঙ্কার দিয়ে বলে যে ব্রিটিশদের সাথে এরা সাঁওতালরা আন্দোলন করছিল, আদিবাসীরা আন্দোলন করেছিল। তো যখন এত এদের গলা ফাটানো যখন বলা হয়, তো ইতিহাসে কেন বলা হয় না প্রথম স্বতন্ত্র সংগ্রামী আন্দোলনকারী? তখন বলে না, কারণ জমিদার যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করছিল। সেখানে বলে কি প্রথম স্বতন্ত্র সংগ্রামী আন্দোলন হচ্ছে মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে ইতিহাস পড়ানো হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস পড়ানো হয়, স্বামী বিবেকানন্দের ইতিহাস পড়ানো হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়ানো হয়। কিন্তু কখনো ইতিহাস পড়ানো হয় পঞ্চানন রায় সাহেবের ইতিহাস, কখনো পড়া হয় আম্বেদকরের ইতিহাস, কখনো সিধু কানুর ইতিহাস, কখনো বিরসা মুন্ডার ইতিহাস, কখনো প্রতিমা শেখের ইতিহাস, কখনো যোগেন মন্ডলের ইতিহাস, কখনো পেরিয়ার স্বামীর ইতিহাস, কখনো নারায়ণগুরুর ইতিহাস, কখনো সাহুজি মহারাজের ইতিহাস। কারণ এই সমস্ত মহাপুরুষরা আমাদের জন্য চিন্তা করেছিলেন, আমাদের হক অধিকারের জন্য এরা লড়াই লড়েছিলেন। যে আমরা হাজার হাজার বছর ধরে গোলাম ছিলাম, সেই জন্য ওদের ইতিহাস পড়ানো হয় না। আর যারা আমাদেরকে গোলাম বানানোর জন্য যারা ইতিহাসকে বিকৃত করলো, তারাই আজকে মহাপুরুষ, আজকে ইতিহাসে ওদের লেখা হলো। কারণটা কেন? কারণ হচ্ছে যারা ইতিহাস তৈরি করেছিল তাদের হাতে ইতিহাস লেখার সুযোগ ছিল না। যারা ইতিহাস তৈরি করেনি তারাই আজকে ইতিহাস লিখছে। সেই জন্য আজকে ইতিহাসের অভাবে, আমাদের জানকারির অভাবে আমাদের সাথে যে সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে পর্দাফাশ করা অত্যন্ত জরুরি। এই পর্দাফাশ করার জন্য আমাদের যে ভারতবর্ষের যে জানকারি, যে জাগৃতির প্রচার প্রসার করা হচ্ছে, এই প্রচার প্রসার যেখানে যখনই হবে আমাদের জাগৃতি শিবির করা হবে, আপনারা জাগৃতি শিবিরে আপনারা ওখানে অ্যাটেন্ড করবেন। কারণ কেন? এই কারণ হচ্ছে আমাদের বর্তমানে যে ভারতবর্ষে যে যাত্রা চলছে, যেভাবে আমাদের রাজ আসার, যেভাবে আমরা রাজ আমরা কায়েম করব, কারণ হচ্ছে আমরা বহু সংখ্যক লোক, শ্রীরামজি বলেছিলেন ভোট হামারা রাজ তোমারা নেই চলেগা। আজকে ভোট চুরি হয়ে যাচ্ছে। আগে চুরি হয়তো ভোট কি দিয়ে? আগে ভোট চুরি হয়তো টাকা দিয়ে। কারণ জানে আমাদের পাস নোট হ্যাঁ ভোট নেই। শাসক শ্রেণী জানে আমাদের কাছে ভোট আছে, নোট আছে, ভোট নাই। তাহলে কি করতে হবে? নোট দিয়ে কিনে নিতে হবে। আমাদের লোককে এক বোতল মদ, এক বাটি মাংস, কাপড় চোপড়, শাড়ি দিয়ে এইভাবে আমাদের লোককে প্রলোভন দেখিয়ে আমাদের ভোটটা ঠকায় নিয়ে নিত। আর আমরাও হয়তো মানে জানকারির ভাবে যেটা হয় যে 5 বছরের জন্য একটা এমএলএপি তৈরি করলাম, 1000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেলাম। 1000 টাকাকে আপনি হিসাব করুন, 1000 টাকাকে 5 বছরে ভাগ করুন, বছরে পড়বে 200 টাকা। 5 দুগুণা 10, বছরে পড়বে 200 টাকা। 12 মাসে 1 বছর, আপনি 200 টাকাকে 12 মাসে ভাগ করুন, বছরে পড়বে আপনার 17 থেকে 18 টাকা। এবার 17 থেকে 18 টাকা আপনি 30 দিনে, 1 মাসে দিন হিসাব করুন, পড়বে আপনার 50 থেকে 60 পয়সা। এখন তো ভিখারিরাও নেয় না 5 টাকার নিচে। ভিখারিকে দিবেন তো 50 পয়সা, 1 টাকা পকেট থেকে বার করে আপনাকে দিয়ে, তুই তো সালা আমার থেকে ভিখারি রে, তো বেশি সমস্যা আছে। তো আমাদেরকে ভিখারির থেকেও নিচে নামাই দিচ্ছে ভোট চুরি করে করে। তো এখন যখন আমাদের মানুষ জাগ্রত হচ্ছে, এরা চিন্তা করছে এদের ভোট তো আর চুরি করা যাবে না। কারণ হচ্ছে একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন, যেখানে আমি সব জায়গায় বলি, একটা আমাদের লোককে যে অনপড় ছিল, অশিক্ষিত লোক ছিল, ও তো বারবার ভোট দিয়ে ঠকছে। তখন একটা বিধায়ক গিয়ে বলছে, বাবু, কাকা বাবু, সামনে ভোট আসতেছে, আপনি আমাকে ভোট দেন। তো বলছে ভোট তো আপনাকে দিব, আপনি আমাকে কি দিবেন? তো বলছে আপনাকে আমি 1000 টাকা দিব। বলছে না না, 1000 টাকা আমার কোনো কাজে লাগবে না। কি করব? আমি 1000 টাকা নিব না। বলে তাহলে কি নিবা? 2000 টাকা। না না, 2000 টাকা নিব না। তাহলে কি নিবা? বলে আমরা তো আদিবাসী মানুষ, আমরা তো শুয়োর খাই, আমার সামনে ছেলের বিয়ে, আপনি একটা বড় থেকে শুয়োর কিনে দেন। তো শুয়োরে ভোজ যখন করব, আর গ্রামের পাড়ার লোককে খাওয়াবো, আর আপনার প্রচারও করে দেবো, তো আপনি ভোটে জিতে যাবেন। বলছে ঠিক আছে, চলো তাহলে হাটে। যখন হাটে নিয়ে গেল, হাটে যখন শুয়োরের দরদাম করতেছে 10,000, 12,000, 15,000, তখন বলছে না না, এত টাকা দেওয়া যাবে না,
আর বিধায়ক বলছে তোর দাম নাই অত, আর তোকে অত টাকাতে কিনবো, তোর দাম তো 1000 টাকা, 2000 তুই সামনে বারে নিসলি। আর ওদিক থেকে শুয়োরটা শুনতেছে আর হাসতেছে, শালা মানুষ তুই আমার থেকে তো এত নিচের দাম রে। আমি শুয়োর হয়ে 10,000 12,000 টাকা হচ্ছি, আর তোর মানুষ তুই মাত্র 1000 টাকা 2000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। আমার ভোট থাকলে তো শালা আমি এখন ভোটের সময় আরো 50,000 টাকার দাম হতাম। কাল পরশু থেকে শুয়োরও আন্দোলনে নেমে যাবে যে আমাদের ভোট দেওয়ার অধিকার হোক, জানোয়ার হয়ে ও আন্দোলনে নেমে যাবে, তো আমরা মানুষ হবে। কারণ এই জন্য, কারণ আমাদেরকে জানোয়ার বানায় রাখা হয়েছে, আমাদের শিক্ষা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতি কেড়ে নেওয়া হচ্ছে। যার জন্য আমাদের বুঝতে হবে এখন এরা কি করছে। দিকে দিকে যখন মানুষজন জাগ্রত হচ্ছে, এখন এরা নতুন জিনিস নিয়ে আসছে, ইভিএম মেশিন। ইভিএম মেশিনে গড়বড়ি হচ্ছে, ভোট চুরি হচ্ছে, আমাদের মানুষের কাছে ধারণা নাই, জানকারি নাই। 8ই অক্টোবর 2013 সালে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, ইভিএম মেশিনে স্বচ্ছ নিরপেক্ষ পারদর্শী ভোট সম্ভব নয়। এটা ইভিএম মেশিনের জাজমেন্ট আছে, যে ইভিএম সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে ইভিএম এর উপরে। আজকে নির্বাচন কমিশন তবু ইভিএম মেশিন দিয়ে ভোট করাচ্ছে কেন? সরকারের ইশারায় চলতেছে ওরা। তো সেই জন্য আজকে ভারত মুক্তি মোর্চা ওমান নেশনের মাধ্যমে আজকে ইভিএম কে ভাঙার আজকে এলান করা হচ্ছে, যে ইভিএম মেশিন দিয়ে যদি ভোট হয় 15 লক্ষ ভোটে ইভিএম ভাঙা হবে। আপনারা ভাববেন যে ইভিএম মেশিনে কি করে চুরি হয়? এখন ইলেকট্রিক জামানা, আপনি যখন একটা মোবাইল থেকে একটা মোবাইলে কোনো জিনিস পাঠাবেন, গান পাঠাবেন, ভিডিও পাঠাবেন, ব্লুটুথের মাধ্যমে যেমন ট্রান্সফার হয়ে যায়। আজকে যেমন চাঁদে যদি কোনো রকেট পাঠানো হয়, তো মানুষ যায় না কোনো যন্ত্রাংশ ঠিক করতে গেলে, এখান থেকে বসে বসে কম্পিউটার দিয়ে ওখানে ঠিক করা হয়ে যায়। এত দূর ডিস্টেন্সে যদি ঠিক করতে পারে, তো আপনার কয়েকশো মিটারের ভিতরে আপনার ইভিএম থেকে আপনার ভোট চুরি হবে না, তার কি প্রমাণ আছে? কারণ ইভিএম মেশিনের ভোট, আপনি যে ভোট দিলেন আপনি দেখতে পেলেন না, ভোটটা আপনার কোথায় গেল, কোথায় ট্রান্সফার হলো। এইভাবে 2003 সালে কংগ্রেস আর 2009 সালে কংগ্রেস দুইবার, আর 2014 আর 2019-এ বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী ইভিএম ঘোটালা করে সরকারে আসছে। এরা ইভিএম ঘোটালা করে আসছে এই জন্য আমাদের কোনো সমস্যার কথা শুনতেছে না, এরা ভয় পায় না। দিল্লিতে তো লাখ লাখ কিষাণ আন্দোলন করলো, আজকে হাজার হাজার আদিবাসীদেরকে গুলি করে মারা হচ্ছে, আজকে এসসিদেরকে মারা হচ্ছে, ওবিসিদেরকে মারা হচ্ছে। এরা ভয় পায় না, এরা জানে এরা ভোট দিক আর না দিক, এদের ভোট তো আমরা মেশিন দিয়ে চুরি করবো। তাহলে মেশিন দিয়ে ভোট চুরি হচ্ছে, তাহলে বুঝতে পারেন তো যার জন্য আমাদের সমস্যা এরা শুনবে না। যদি এবারে যদি ইভিএম দিয়ে ভোট হয়, আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। আমরা আবার 1000 বছর আগে যেমন গোলাম ছিলাম, আবার গোলাম হব। সিএ লাগু হবে, এনপিআর লাগু হবে, সব লাগু হবে। আমরা বেনাগরিক ঘোষণা যাব, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে। শাস্ত্রে বলা আছে শূদ্রের শিক্ষার অধিকার নাই, শূদ্রের অস্ত্র ধরার অধিকার নাই, শূদ্রদের অর্থ সঞ্চয় করার অধিকার নাই। আবার মনুসংহিতা লাগু হবে, আমরা আবার গোলাম হব। এই গোলামের জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে। আমি বেশি দীর্ঘই না করে আপনাদেরকে এটাই বলবো যে সমস্যা हमारी तो समाधान अटल बिहारी, समस्या हमारी और समाधान अटल बिहारी। समस्या যদি तो नरेंद्र मोदी, समस्या যদি तो ममता दीदी, ये नहीं होगा। समस्या हमारी तो समाधान भी हमको करना होगा। আমাদের সমাধান আমাদেরকে করতে হবে। কেউ আসবে না উদ্ধার করতে, যদি কেউ উদ্ধারই করতো তাহলে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে আসতাম না। ডাক দল নিয়ে জিন্দাবাদ মুর্দাবাদ করতে করতে যেটা আমরা এখনো করে আসতেছি। আমাদের সমস্যা আমাদের লড়াই করে আমাদের আনতেই হবে। আমাদের সমস্যার লড়াই ছাড়া দুনিয়াতে কোনো সমস্যার সমাধান হয় না, কোনো বিপ্লব ঘটে না। তো আমাদেরকে আমাদের এই আজাদির লড়াই, আমাদের আজাদির লড়াই আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা অবশ্যই যোগদান করবেন। আজকে আসবেন না, 2 বছর পর আসবেন না, 3 বছর আসবেন না, 4 বছর পর, 5 বছর পর হলেও আপনাকে আসতেই হবে। ইচ্ছায় হোক অনিচ্ছাকৃতায় হোক আপনাকে আসতেই হবে। কারণ আমাদের এই আজাদির লড়াই সামিল হতেই হবে। এই আমন্ত্রণ জানায় আপনারা আমাকে ধ্যানপূর্বক শুনলেন। এই জন্য সবাইকে জোহার। জয় আদিবাসী, জয় মূল্যবাসী, জয় ভারত।